হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো গতকাল অস্কার গেল এবং খুব প্রেডিক্টেবলি একটা সেরিমনি হয়েছে বলে আমি মনে করি, কারণ যে যে সিনেমাগুলো জেতা উচিত, মানে সারপ্রাইজিং কোনো রেজাল্ট আসেনি। অপেনহাইমার বেস্ট পিকচার এবং বেস্ট ডাইরেক্টর দুটোই তুলেছে, ইভেন বেস্ট অ্যাক্টারও পেয়েছে, যেটা সারপ্রাইজিং একদমই নয়। এবার আমার পার্সোনাল পিক ছিল পুওর থিংস, কারণ আপনারা যদি লাস্ট 2-3 বছরের বেস্ট পিকচার অ্যাওয়ার্ড উইনার সিনেমাগুলো দেখেন, সেগুলো কিন্তু মানে এমনি বেস্ট পিকচারের, অস্কারের বেস্ট পিকচারের যে স্টেটাস কোটা আছে, যে টাইপের সিনেমা বেস্ট পিকচার অস্কার পেয়ে এসছে, সেগুলোর থেকে আলাদা। সেটা গত বছর এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স হোক, সেটা কোডা হোক তার আগের বছর, বা তার আগের বছর নম্যাডল্যান্ড হোক, এগুলো কিন্তু স্টেটাস কোও থেকে আলাদা। ইউজুয়াল যে বেস্ট পিকচার উইনারের যে স্টেটাস কোটা আছে, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, তার থেকে আলাদা। তো অপেনহাইমারটা খুবই, মানে কি বলবো, মানে খুবই টিপিক্যাল একটা বেস্ট পিকচার উইনার। সিনেমার কোয়ালিটি নিয়ে আমি বলছি না, অসাধারণ একটা সিনেমা, কিন্তু অপেনহাইমার একটা আমেরিকার একটা মেজর হিস্টোরিক্যাল ইভেন্ট প্রজেক্ট ম্যানহ্যাটনকে কেন্দ্র করে। অপেনহাইমার নিজে একজন ভীষণ সিগনিফিকেন্ট ঐতিহাসিক ব্যক্তিত্ব আমেরিকান ইতিহাসে, এবং সেখানে মানে অপেনহাইমার সিনেমাতে মানে আমেরিকার ইতিহাসের আরও অন্যান্য বড় ঐতিহাসিক ফিগার উঠে আসছেন। তো খুব টিপিক্যাল একটা চয়েস। বেস্ট ডাইরেক্টর আই এম হ্যাপি দ্যাট ক্রিস্টোফার নোলান ফাইনালি ওয়ান। এবার ক্রিস্টোফার নোলান সিনেমা বানাচ্ছেন 1999 থেকে, তো দ্য ফলোয়িং থেকে, তো ইটস বিন 25 ইয়ার্স। এবং ক্রিস্টোফার নোলানের একটা সময় মনে হচ্ছিল যে তার অবস্থাটা কিছুটা মার্টিন স্করসেসির মতো হবে। মার্টিন স্করসেসি টিল ডেট মাত্র একটা বেস্ট ডাইরেক্টরের অস্কার পেয়েছে, বিলিভ ইট অর নট, এবং সেটাও হয়েছিল কেরিয়ারের অনেক পরে। মানে ডিপার্টেড সম্ভবত 2006 কি 2007 সালে বেস্ট ডাইরেক্টর মার্টিন স্করসেসি পেয়েছিলেন। এটা তার কেরিয়ারের প্রায় 37-38 বছর ইন্টু, মানে 37-38 বছর চলার পরে পেয়েছিলেন। কারণ তার মার্টিন স্করসেসির কেরিয়ার কবে শুরু হচ্ছে, বক্সকার বার্থা ধরুন 1968, 1969, প্রায় 38 বছর বাদে পেয়েছিলেন। তো আই এম হ্যাপি দ্যাট মার্টিন স্করসেসি বলছি, ক্রিস্টোফার নোলান ওয়ান। এটা প্রচুর লোকেই মানে ক্রিস্টোফার নোলানের একটা হিউজ ফ্যান বেস আছে ইন্টারন্যাশনালি, সো সেটা একটা খুব সেলিব্রেটরি একটা ফ্যাক্ট। বেস্ট অ্যাক্টর সিলিয়ান মার্ফি পেয়েছেন, এগেন খুব টিপিক্যাল একটা পারফরমেন্স, বায়োগ্রাফিক্যাল পারফরমেন্স। মানে ইউজুয়ালি অস্কারে করা হয়, মানে প্রাধান্য দেওয়া হয়, যেহেতু একটা রিয়েল লাইফ মানুষের রেফারেন্স নিয়ে আপনি সেই সিনেমাটা বা সেই অভিনয়টা করছেন, তো টিপিক্যাল চয়েস। এমা স্টোন পুওর থিংস, আই এম সুপার হ্যাপি। আবারও যেটা বললাম, পুওর থিংস সিনেমাটা যারা না দেখে থাকেন তো প্রত্যেকে দেখুন। খুব ইন্টারেস্টিং একটা সিনেমা, খুব স্ট্রং একটা ডার্ক কমেডির এলিমেন্ট আছে। বেসিক্যালি মেরি শেলির যে ফ্র্যাঙ্কেনস্টাইনের মনস্টারের যে গল্পটা, সেটাকেই একটা নতুনভাবে বলা হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা সিনেমা, ডার্ক হিউমার আছে, একটা দুর্দান্ত পিরিয়ড সেটিং আছে, প্রোডাকশন ডিজাইনের কাজ দুর্দান্ত। তো প্রত্যেকে দেখুন, আই এম সুপার হ্যাপি ফর এমা স্টোন। আর বেস্ট সাপোর্টিং একটা রবার্ট ডাউনি জুনিয়র, আবারও হি ওয়াজ দ্য ফেভারিট। আবারও একটা লিভি স্ট্রাটাসের একটা ঐতিহাসিক ক্যারেক্টার প্লে করছেন। একই কারণ, যে কারণে সিলিয়ান মার্ফি, যেটা বললাম, যেহেতু রিয়েল লাইফ একটা চরিত্র, সেটার একটা রেফারেন্স আছে, তো সেটা জিতছেন খুবই মানে ইয়ে। বেস্ট সাপোর্টিং অ্যাক্টার্স ডিভাইন জয় র্যান্ডলফ। দ্য হোল্ড ওভার্স আমি দেখিনি, দ্য হোল্ড ওভার্স নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। ডিভাইন জয় র্যান্ডলফ একজন আফ্রিকান আমেরিকান অভিনেত্রী, শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, বাট দ্য হোল্ড ওভার সিনেমাটা আমার দেখা হয়নি এখনো। বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে পেয়েছে অ্যানাটমি অফ আ ফল। অ্যানাটমি অফ আ ফল সিনেমাটাও আমি দেখিনি, বাট সিনেমাটার বিষয়বস্তুটা আমি জানি। সেটা হচ্ছে স্যান্ড্রা হিউলারের একটা মার্ডার কেস নিয়ে। এটা একটা লিগাল ড্রামা, এটা একটা লিগাল প্রসিডিউরাল ড্রামা। মানে এই জন্যই আমি দেখিনি, কারণ এটা মানে একটু কি বলবো, একটু নিরস টাইপের সিনেমা হবে ভেবেই। বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে পেয়েছে আমেরিকান ফিকশন। অ্যাকচুয়ালি এটার জন্য আমার পিক ছিল বারবি, কারণ বারবি ওরকম একটা টয় লাইনের একটা ইয়ের থেকে যেভাবে গল্পটা তুলে এনে সিনেমাটা বানিয়েছে, সেটা মানে জেনুইনলি প্লিজিং। বারবি নমিনেটেড ছিল, বারবি ওয়াজ মাই পিক টু উইন। তো যাই হোক, বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে পেয়েছে আমেরিকান ফিকশন। বেস্ট অ্যানিমেটেড ফিচার পেয়েছে দ্য বয় অ্যান্ড দ্য হিরন। এটা আমি প্রচুর প্রশংসা শুনেছি এই অ্যানিমেটেড ফিচারটা নিয়ে, কিন্তু আমার দেখা হয়নি এখনো। প্রচুর প্রচুর প্রশংসা পেয়েছে। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার হচ্ছে দ্য জোন অফ ইন্টারেস্ট। দ্য জোন অফ ইন্টারেস্টের বিষয়বস্তুটা খুব সিরিয়াস। মানে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছিল, সেই কনসেন্ট্রেশন ক্যাম্প, আউটসভিচ যেটাকে বলে, একটা কনসেন্ট্রেশন ক্যাম্প, তো সেটাকে সারাউন্ডিং ড্রামা। আবারও স্ট্রং ড্রামা, নট এভরি ওয়ানস কাপ অফ টি। বেস্ট ডকুমেন্টারি ফিচার আমি দেখিনি, বেস্ট ডকুমেন্টারি শর্টও দেখিনি। বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, এটা ওয়েস অ্যান্ডারসনের দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ
হেনরি সুগার, এটা দেখতে পারেন প্রত্যেকে, ওয়েস অ্যান্ডারসনের সিনেমা যারা দেখতে ভালোবাসেন। ইটস আ শর্ট ডাইরেক্টেড বাই হিম। আই থিঙ্ক ওয়েস অ্যান্ডারসনের এটা সেকেন্ড অস্কার, মোস্ট প্রবাবলি দ্য রয়্যাল টেনানবামেন্সের জন্য তিনি বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লেতে অস্কার পেয়েছিলেন। ওয়েস অ্যান্ডারসন আর ওয়েন উইলসন যুগ্মভাবে। তারপরে আমার মনে হয় না এটা প্রবাবলি ওয়েস অ্যান্ডারসনের সেকেন্ড অস্কার। বেস্ট অরিজিনাল স্কোর অপেনহাইমার, এখানে আমার কিছু বলার নেই, আমার মিউজিকে অত আইডিয়াও নেই। বেস্ট অরিজিনাল সং আবারও। বেস্ট সাউন্ড দ্য জোন অফ ইন্টারেস্ট, যেটা অ্যাকচুয়ালি আমি এগ্রি করি। বেস্ট প্রোডাকশন ডিজাইন পুয়ার থিংস, এগেন আমি যেটা প্রথমেই বললাম যে দুর্দান্তভাবে একটা স্টিম পাঙ্ক লুক দেওয়া হয়েছে পুয়ার থিংসের। আবারও আই হাইলি রেকমেন্ড দিস মুভি। পুয়ার থিংস আমার মোস্ট প্রবাবলি 2023-এর ফেভারিট ফিল্ম, মানে অ্যাক্রস অল ল্যাঙ্গুয়েজেস। বেস্ট সিনেমাটোগ্রাফি অপেনহাইমার, কোনো কথাই হবে না এই বিষয়ে, বিশেষ করে সাদা কালো যে পার্টটা আছে অসাধারণ সিনেমাটোগ্রাফি নিয়ে। বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং পুয়ার থিংস। আবারও পুয়ার থিংসের ক্ষেত্রে যেটা আমি বলছি যে পুয়ার থিংস একটা খুব স্পেসিফিক এরাকে তুলে আনছে, একটা 18th সেঞ্চুরির অ্যাস্থেটিক্স। তো সিনেমাটা দেখুন সবাই, খুব ভালো লাগবে। বেস্ট ভিজুয়াল এফেক্টস পেয়েছে গডজিলা -1, যেটা মানে মানে জাপানের যে গডজিলা সিরিজটা আছে, যেটা 60s থেকে চলছে, যেটা থেকেই আমেরিকান গডজিলা সিনেমাগুলো ইন্সপায়ার্ড, তো সেটা সিরিজের ইয়েটা পেয়েছে ভিজুয়াল এফেক্টস। ফরেন ফিল্ম পেয়েছে। একাডেমি অনারারি অ্যাওয়ার্ডস পেয়েছেন অ্যাঞ্জেলা বেসেট, শি ইজ আ টেলিভিশন অ্যাক্ট্রেস। মেল ব্রুকস, এই একটা রেজাল্টই আমার সারপ্রাইজিং লেগেছিল, কারণ মেল ব্রুকস মানে যারা জানেন না, মেল ব্রুকস ডাইরেক্টেড সাম অফ দ্য গ্রেটেস্ট কমেডি মুভিজ অফ অল টাইম, সেটা ব্লেজিং সেডেলস হোক, সেটা দ্য প্রডিউসার হোক, সেটা ইয়াং ফ্র্যাঙ্কেনস্টাইন হোক, আরও অন্যান্যও আছে। তো হি ডাইরেক্টেড সাম অফ দ্য গ্রেটেস্ট ফিল্মস অফ অল টাইম। এবং আমি যে সিনেমাগুলোর কথা বলছি সেগুলো 50s, 60s, 70s-এর সিনেমা, মানে বহু বছর। মেল ব্রুকসের বয়স বোধ হয় 100-র কাছাকাছি হবে। তো এতদিন মেল ব্রুকস অনারারি কোনো অ্যাওয়ার্ড পাননি অস্কার, তো দ্যাট ইজ দ্য সারপ্রাইজিং পার্ট, যে মেল ব্রুকস এত বছর পরে এসে, আজ থেকে 60-70 বছর আগে ধরুন প্রডিউসার লেট 50s-এ বেরিয়েছে, তো তার এত বছর পরে এসে মেল ব্রুকস, তো দ্যাট ওয়াজ দ্য অনলি রেজাল্ট আই ওয়াজ সারপ্রাইজড অ্যাবাউট। জিন হার্শাল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, এটা হচ্ছে যেসব সেলিব্রিটিরা বা যেসব হলিউডের পার্সোনালিটিরা হিউম্যানিটেরিয়ান কাজে, ফিল্যান্থ্রফিক কাজে যুক্ত থাকেন, তো তাদেরকে দেওয়া হয়। মিশেল স্ট্যাটার পেয়েছেন, আই এম নট ফ্যামিলিয়ার উইথ দিস পার্সন। আর তো খুব, আর প্রেজেন্টার ছিলেন জিমি কিমেল, যেটা একটা কারণ আমি অস্কারটা দেখিনি। আই নেভার ফাইন্ড জিমি কিমেল ফানি এনিওয়ে। তো খুবই মানে প্রেডিক্টেবল একটা অস্কার সেরেমনি। আগের 2-3 বছর অস্কারস আর ফান মানে আমি উইল স্মিথের চট থাপ্পড় মারা নিয়ে বলছি না, ইন টার্মস অফ রেজাল্টস, বা যেভাবে বেস্ট পিকচার বা মানে যে বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস যাদেরকে স্টেটাস গুলো চ্যালেঞ্জ করা হয়েছিল অনেক ক্ষেত্রে, খুব ইন্টারেস্টিং কিছু পিকস উঠে এসেছিল। এবছরের অস্কারটা মানে মোটামুটি প্রেডিক্টেবলি, মানে যেগুলো জিততে পারে অস্কার রেজাল্টস ওভার দ্য ইয়ার্স, আপনারা যদি দেখেন যে টাইপের সিনেমা, যে টাইপের পারফরমেন্স জিতে আসে, সেগুলোই জিতেছে। তো খুব প্রেডিক্টেবল একটা অস্কার, সেটা খারাপ নয় অবশ্য, যারা জিতেছে তারা মোর দ্যান ডিজার্ভিং। তো সারপ্রাইজিং কিছুই না, ওই যেটা বললাম মেল ব্রুকস এতদিন কোনো অনারারি অস্কার পাননি এটা ছাড়া। তো আপনাদের বিষয়বস্তু কি, আপনাদের ফেভারিট পিকস কি ছিল অস্কারে, সেটা জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।